বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের যে প্রক্রিয়া সেটি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২১ জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের এমন কঠোর সিদ্ধান্তের কারণ কি, এ নিয়ে আজকের বিশ্লেষণে রয়েছে আমি আব্দুল হোসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আলিফ। এই যে বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত করা হচ্ছে, এমন সিদ্ধান্তের কারণ কি? আমরা কালকে লেট নাইটে একটা খবর দেখেছি যে ২১ তারিখ থেকে বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য, অর্থাৎ ২১শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের টাইমলাইন অনুযায়ী যে ইমিগ্রেন্ট ভিসা বা সেটি তারা স্থগিত করে দিচ্ছে, এবং কবে কখন থেকে স্থগিত, এটার ব্যাপ্তি কী, কতদিন পর্যন্ত থাকবে সেটা বলে নেই। এখন স্বভাবত এবং সঙ্গত কারণে প্রশ্ন জাগে যে ইমিগ্রেন্ট ভিসা বলতে যেটা বুঝি, কেউ একজন সেখানে আছেন, অর্থাৎ সেটা বাংলাদেশ বা অন্যান্য কোনো দেশের নাগরিক, তিনি সেখানে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের নিয়েছেন, তার নির্ভরশীল পরিবারের সদস্য আপনজন তাদেরকে নিয়ে যান এবং এক পর্যায়ে তারা নাগরিকত্ব গ্রহণ করেন। এই যে প্রক্রিয়াটা আছে সেখানে একটা ধাক্কা লাগলো এই যে ইমিগ্রেন্ট ভিসাটা বন্ধ হয়ে যাওয়াতে। তো এখন স্বভাবতই সঙ্গত কারণে একটা প্রশ্ন উঠতে পারে যে কেন সেটা বন্ধ হলো। তারা প্রাথমিকভাবে যেটা বলছেন নথিতে, যেসব অভিবাসী, অর্থাৎ যেটা বলছিলাম অন্য দেশ থেকে এসে যুক্তরাষ্ট্রে সেটেল ডাউন করেন, তারা যে আমেরিকান জনগণের কাছ থেকে যে কল্যাণ বা ওয়েলফেয়ারটা নিয়ে থাকেন সেটিকে তারা আটকাতে চাচ্ছেন। এবং এই প্রসঙ্গে এ মাসের গোড়ার দিকে আমি একটা রিপোর্টের আপনাকে রেফারেন্স দিই। ট্রাম্পটার ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছিলেন, সেই রিপোর্টের শিরোনামটা ছিল এরকম যে ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই দ্য কান্ট্রি অফ অরিজিন। তো ওই তালিকায় দেখা গেছে বাংলাদেশ, আমি বাংলাদেশ প্রেক্ষাপটটাই বলি, অন্য দেশগুলো পরে আসি, সবচেয়ে বেশি পরিমাণে ওয়েলফেয়ার যারা নিয়ে থাকে সেই দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে। এর মধ্যে বাংলাদেশের পার্সেন্টেজ হচ্ছে, বাংলাদেশের যারা ইমিগ্রেন্ট থাকেন তারা 54.8% নেন, ভুটান নেন 81.4, আর নেপাল হচ্ছে 34.8। অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার এই তিনটা দেশ আপনার ওয়েলফেয়ারের নেওয়া দেশগুলোর জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি। এবং মজার ঘটনা হচ্ছে, আমি যখন এই তালিকাটা দেখতে যাচ্ছিলাম যে ৭৫টা দেশের মধ্যে কারা কারা আছে, এবং সেই ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট কান্ট্রি রেটসের মধ্যে তারা দুটা ক্যাটাগরি করেছে, সবচেয়ে বেশি কারা নেন, সবচেয়ে কম কারা নেন। তো বেশি নেওয়া তালিকায় এই যে আমি যদি 30% হারে নেপাল বলি, চীন থেকে যারা গিয়ে আমেরিকায় সেটেল ডাউন করেন তাদের পার্সেন্টেজ হচ্ছে 32.9। ইন্টারেস্টিংলি, কালকে যে সিদ্ধান্তটা মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করলো যে ইমিগ্রেন্ট ভিসায় ৭৫ দেশ বন্ধ, চাইনিজ অরিজিনের লোক 30%-এর বেশি ওয়েলফেয়ার ফান্ড থেকে নেওয়ার পরও তাদেরকে ট্রাম্প তার সেই ইমিগ্রেন্ট লিস্ট থেকে ড্রপ করার তালিকায় বা সাসপেন্ড করার তালিকায় রাখেননি। কাজে যে কারণটা বলা হচ্ছে সেটি যে একমাত্র কারণ কিনা এটা প্রশ্ন ওঠে। এখন ট্রাম্পের এই সিদ্ধান্তের পর আমরা যদি স্টেট ডিপার্টমেন্টের দেওয়া গতকালকের একটা স্টেটমেন্ট বা বক্তব্য দেখি, সেখান থেকে খুব পরিষ্কার তিনি বলছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সম্পদ যারা নিচ্ছেন, ব্যবহার করছেন, তাদেরকে তারা জাস্ট দেখেন ল্যাঙ্গুয়েজটা আমি পড়ে শোনাই, সেন্ড দ্যাম ব্যাক। ইফ ইউ কাম টু ইউনাইটেড স্টেটস টু রব আমেরিকানস, প্রেসিডেন্ট ট্রাম্প will throw you in jail and send back to the place from where you come. এটা কাল আপনার ইমিগ্রেন্ট ভিসা সাসপেন্ড করার পরই এই পোস্টটা স্টেট ডিপার্টমেন্টে দেওয়া হয়। অর্থাৎ সেন্ড দ্যাম ব্যাক, অর্থাৎ যারা আসছে তারা আমাদের কল্যাণ তহবিলের টাকা গ্র্যাব করে নিচ্ছে, তাদেরকে আমরা রাখবো না, কান্ট্রি অফ অরিজিনে ফেরত পাঠাবো। লাইনটা পরিষ্কার। এবং একদিন ঠিক একই দিনেই আরেকটা ঘোষণা দেওয়া হয়েছিল 2 দিন আগে, স্টেট ডিপার্টমেন্ট অন্তত 1 লাখ ভিসা রিভোক করেছে। যে রিভোক করা ভিসার মধ্যে 10,000-এর বেশি, 8,000 হচ্ছে স্টুডেন্ট ভিসা, 2,500 হচ্ছে স্পেশালাইজ ভিসা, যেগুলোকে আমরা হোয়াইট কলার জব বলি। এবং তারা বলছে এই 8,000 যোগ 2,500 তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পাওয়া গেছে। অর্থাৎ মোটা দাগে যদি আমাকে শেষ করতে বলেন, আমি বলতে চাই এভাবে যে ট্রাম্প তার ইলেকটোরাল ক্যাম্পেইনের সময় যে অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসির কথা বলেছিল, আমেরিকা ফার্স্ট বলেছিল, সেই জায়গা থেকে কিন্তু এক চুলো সরেনি। এবং আমরা যখন এই তালিকার কথা বলি, সম্ভবত বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের
উৎকণ্ঠা, চিন্তা, দুশ্চিন্তা সব বাংলাদেশের নাগরিকদের নিয়ে থাকাটাই খুব স্বাভাবিক এবং সঙ্গত। যখন এই আপনার ইমিগ্রেন্ট রেসিপিয়েন্ট লিস্ট প্রকাশ করা হলো, ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন, তখনই কিন্তু এই ইঙ্গিতটা ছিল যে ওয়েলফেয়ারের এই হায়ার পার্সেন্টেজ যেসব দেশ নেয় তাদের উপর নিশ্চয়ই কোনো একটা রেস্ট্রিকটিভ মেজার আসবে। এখন সেই রেস্ট্রিকটিভ মেজার যে এভাবে ইমিগ্রেশন ভিসা প্রসেস সাসপেন্ড করা হবে, আমরা যদি এই আলোচনা করি, একেবারে 7 তারিখ স্থগিত করে দেওয়া 7 তারিখ এর আগে একটা ডিসিশন হয়েছে 38টা দেশকে ভিসা B1 B2 ওই প্রসঙ্গে একটু আমি পরে আসছি। তো এই জিনিসগুলোকে এই জন্যই প্রাসঙ্গিক, আপনার ওয়েলফেয়ার ফান্ড থেকে যে দেশগুলো বেশি অর্থ বা তহবিল নিচ্ছে তাদের উপর যে তার একটা রেস্ট্রিকটিভ মেজার দেওয়া হবে, ব্যাক টু ব্যাক এই সিদ্ধান্তগুলো সেটাই প্রমাণ করে। বাংলাদেশের কি পরিমাণ মানুষ অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে থাকেন এবং এর প্রভাব বাংলাদেশের উপর আসলে কতটা পড়বে? আবার আমি ফিরে আসি যে অলাভজনক প্রতিষ্ঠান পিউ রিসার্চ বলে একটা ইনস্টিটিউট আছে। পিউ রিসার্চ আপনার 2000 থেকে 2005-এর মে মাস পর্যন্ত একটা সমীক্ষা করেছিল। সেই সমীক্ষায় তারা দেখাচ্ছে যে একটা সেন্সাসে 2,70,000 থেকে 3 লাখ অন্তত ইমিগ্রেন্ট হিসেবে বাংলাদেশি সেখানে আছে। সেই ইমিগ্রেন্টগুলো কারা? এটা ফার্স্ট জেনারেশন আছে, সেকেন্ড জেনারেশন আছে, দাদা সেখানে নিয়ে জন্ম হয়েছেন, তাদের আত্মীয় পরিজন আছেন। এবং সর্বশেষ হিসাবটা আবার আনুমানিক 2003-এর একটা হিসাবে বলা হচ্ছে পিওর 1,90,000 বাংলাদেশ ইমিগ্রেন্ট ছিল 2023-এ, সেটা 2025-এ এসে 2 বছর পরে হয়েছে 2,70,000 থেকে আপনার 3 লাখের মতো। এখন মোটামুটি বলা যায় যে 2,70,000 থেকে 3, কেউ সেটা 4 লাখ বলেন। আবার এখানে সবটাই এটা অর্থাৎ তাদের সার্ভেতে যেটা আসছে এর বাইরেও কখনো কখনো অনুমান করা হয়ে থাকে বৈধ অবৈধ মিলিয়ে 3 থেকে 4 লাখ আছেন। এখন আপনি যে প্রশ্নটা করলেন ইমিগ্রেন্ট ভিসা, বা শুরুতেই বলেছিলাম এটা আরেকটু রিপিট করি, যারা নিজেরা গেছেন তাদের আত্মীয় স্বজন, একটা তো সন্তান সন্ততি আত্মীয় পরিজন, সেভাবে তারা যান। এখন ধরেন যিনি ইমিগ্রেন্ট ভিসায় যাচ্ছেন এবং যেতেন বা কিউতে যারা ছিলেন, এটার ফলে এই প্রশ্ন আসে তাহলে 21 তারিখ থেকে কী হবে? যাদের ভিসার অ্যাপয়েন্টমেন্ট ছিল, শিডিউল ছিল, যেহেতু সিদ্ধান্ত তারা ঘোষণা করে ফেলেছেন, এখন পুরো পরিকল্পনা তারা দেয়নি, তাদের পলিসিটা তারা জানিয়েছেন। এবং পলিসি জানার ফলে মোটামুটি এটা ঠিক যে কোনো রকম ইমিগ্রেন্ট ভিসার আর প্রসেস হবে না। এখন প্রশ্ন হচ্ছে তারা কি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছেন কিনা? গতকাল পর্যন্ত আমি ওয়াশিংটনে আমাদের অ্যাম্বাসিতে খোঁজ নিয়ে যেটা জেনেছেন যে তালিকায় যে বাংলাদেশ আছে এটা তারা তখন পর্যন্ত জানায়নি। প্রাসঙ্গিকভাবে আর একটা বিষয় B1 B2 কনটেক্সটে বলি, জানানো না জানানো, আমরা জানি যে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন সফর করেছিলেন এবং তিনি সেখানে আন্ডার সেক্রেটারি এলিসন কুপার, পল কাপুর সহ স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র লেভেলে অনেকগুলো মিটিং করেছেন এবং সেখানেও খুব সঙ্গত স্বাভাবিক কারণেই বাণিজ্য ব্যবসা এটার কনটেক্সটে ওই ভিসার বিষয়টা আসছে। কারণ B1 B2 ভিসাতে যারা যায় তাদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে যান, বেড়াতে যান, কোনো অনুষ্ঠানে যান। তো তাদেরকেও তাদের খোলামেলা আলোচনায় তারা যেটা বলেছেন এই ভিসার ইস্যুটা মূলত তাদের বর্ডার অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি দেখভাল করে, সিদ্ধান্ত নিয়ে থাকে। এখন কোত্থেকে কীভাবে হচ্ছে তাদেরও সেটা জানা নেই। কাজেই আমরা হয়তো আশা করছি যে একটা রিকোয়েস্ট করেছি, হয়তো তারা আমাদেরকে সেখান থেকে অব্যাহতি দিবে বা দায়মুক্তি দিবে, কিন্তু বিষয়গুলো আমার কাছে যতটা আমি বুঝি অতটা সহজ নয়। কারণ এটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে থাকে এবং যদি আমি আবার ইমিগ্রেশন লর কথা বলি, ইমিগ্রেশন পলিসির কথা বলি, ট্রাম্প যেরকম শক্ত বা কঠোর হস্তে এগুলো দমন করতে চাচ্ছেন, সে জায়গায় এখানে খুব বেশি ফ্লেক্সিবিলিটি আমার মনে হয় খুব সহসা আশা করার সুযোগ নেই। এর আগেও বলছিলেন যে ভিসা বন্ডের যে সিদ্ধান্ত ছিল সেটির পর বাংলাদেশ একটি উদ্যোগ নিয়েছিল। এবার যে অভিবাসী ভিসার যে সিদ্ধান্তটি এলো, স্থগিতাদেশ যেটি এলো, এরপর আসলে বাংলাদেশের কিছু করার সুযোগ আছে? আমাদের করার সুযোগ হচ্ছে বড়জন আমরা রিকোয়েস্ট করতে পারি, চিঠি লিখতে পারি, কিন্তু আমি আপনাকে যে কথাটা বললাম সেটাই আবার রিপিট করছি, এটা স্টেট ডিপার্টমেন্টের এখতিয়ারভুক্ত না, এটা হোমল্যান্ড বা বর্ডার সিকিউরিটি। আমরা কিছুটা মিলাতে পারি আমাদের হোম মিনিস্ট্রির সাথে। এই ইমিগ্রেশন পলিসিটা, এন্ট্রি এক্সিটের বিষয়টা যেহেতু বর্ডার হোমল্যান্ড সিকিউরিটি দেখে, এখানে খুব একটা রিকোয়েস্ট করে কিছু করার সুযোগ আছে বলে নেই। এবং আমি যখন আলোচনা করি, প্রত্যাশা করি আমরা উদ্যোগ নেব, কিছু হবে, তারা পরিষ্কার করে বলছে যে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পদ, তহবিল, এগুলা অন্য দেশের লোকজন নিয়ে যাচ্ছে, এটা তারা বন্ধ করবে। অর্থাৎ তাদের এখানে জায়গাটা পরিষ্কার, তারা তাদের টাকা অন্য দেশের জনগণের জন্য ব্যবহার করবে না।
তো এটাই যদি তার নীতি হয়, তাহলে সেই জায়গাতে আমরা হয়তো অনুরোধ করতে পারি, চিঠি লিখতে পারি, ফোনে বলতে পারি, মিটিংয়ে বলতে পারি, কিন্তু এতে খুব একটা কাজ হবে বলে আমার কোনো মনে হয় না। আর এখানে অনেকটা রিসিভিং এন্ডে আমরা আছি। আমরা হয়তো রিকোয়েস্ট করতে পারি, কিন্তু সেই রিকোয়েস্টে আদৌ কাজ হবে কিনা সেটি আমার কাছে এই মুহূর্তে তেমন একটা মনে হচ্ছে না। এর আগেও ভিসা বন্ডের আওতায় বাংলাদেশ সহ 38টি দেশকে এই তালিকায় রেখেছিল যুক্তরাষ্ট্র, এবং এবার এই অভিবাসী ভিসা স্থগিতাদেশ এলো। আমেরিকার যে এই যে সিদ্ধান্ত, অভিবাসী বিরোধী যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মানে কারণটা কি? আমি যদি বলি, তার ইলেকটোরাল ক্যাম্পেইনে এবার তো অনেক বেশি, আগের দফায় যিনি ছিল আমেরিকা ফার্স্ট, আমেরিকা গ্রেট, তো এই ফিলোসফিতে উনি বিশ্বাস করেন এবং তিনি সবার জন্য দরজাটা বন্ধ করে দিবেন। এবং সবচেয়ে বড় কথা, আমি যদি বলি, গত বছর নিশ্চয় মনে আছে যে গোটা দুনিয়ায় আমেরিকার যে লিভারেজ বা আমেরিকার যে সফট পাওয়ার, সেটার একটা বড় জিনিস ছিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। দ্যাট মিনস ইউএস এইডের মাধ্যমে যে ফান্ড দিত, সেখানে খাদ্য, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ নানান জায়গায় দিত, সংস্কৃতি। তো আমি যদি বলি, নিরাপত্তাকে আমরা দুভাবে দেখি, একটা হচ্ছে মানবিক হিউম্যান সিকিউরিটি, আরেকটা হচ্ছে কনভেনশনাল সিকিউরিটি, যেটা আমরা ডিফেন্সের সাথে রিলেট করি। তো এখন আপনি যদি বলেন স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, এই জায়গাগুলোতে আমেরিকার বিরাট একটা ইনভেস্টমেন্ট ছিল গোটা দুনিয়া জুড়ে, সেটা বাংলাদেশ বলে না। এবং আমরা দেখেছি ইউএসএইড বন্ধ হয়ে যাওয়ার ফলে কি ধাক্কাটা লেগেছে। তো ট্রাম্প পরিষ্কার করে ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু যেভাবে ইউএসএইড বন্ধ হয়ে যায়, তার সফটওয়্যার পাওয়ার দিয়ে যেভাবে পেনিট্রেট করতো, সেটা বন্ধ হয়ে যায়। তো ওইটাতে পরিষ্কার ইঙ্গিত ছিল ট্রাম্প আস্তে আস্তে করে, যেখানে তার ট্রাম্পের যে ফিলোসফি, এটা তার জন্য লাভজনক খাত নয়। তো স্বাভাবিকভাবে আমরা B1, B2 ভিসার সেই 38টা দেশের ক্যাটাগরিতে গেছি, ইমিগ্রেন্ট ভিসার ক্যাটাগরিতে আমরা ঢুকেছি, আমরা তালিকাভুক্ত হয়েছি। এবং এবছরের শুরুতে আপনার নিশ্চয় মনে আছে আরেকটা সিদ্ধান্ত, সেটা কার্যকর হয়েছে 1 জানুয়ারি থেকে। সেটা হচ্ছে প্রতি $100 রেমিট করতে হলে আপনাকে বাড়তি $1 কম দিতে হবে। অর্থাৎ এই যে রেমিটেন্সের অফিসিয়াল ফ্লোতে যখন আপনি এডিশনাল ট্যাক্স ইনক্লুড করবেন, তো সেই এডিশনাল ট্যাক্স ইনক্লুড করা মানে আপনি লোকজনকে আনঅফিসিয়াল চ্যানেলে আর্নিংটা রেমিট করতে উৎসাহিত মানে অফিসিয়াল চ্যানেলে নিরুৎসাহিত করে আনঅফিসিয়াল চ্যানেলে উৎসাহিত করছেন। তো এই যে লোকজনের যাতায়াত চলাচল বন্ধ করে দেওয়া, রেমিটেন্সে বাড়তি কর দেওয়া, এগুলো আলটিমেটলি মানুষের যে যোগাযোগ, সেটির মধ্যে একটা ছেদ বা দেয়াল তৈরি করে, দেয়াল তৈরি করে। এবং এটা এক ধরনের, যদিও সম্পর্কটা অনেক ব্যাপ্তি, অনেক বহুমাত্রিক, কিন্তু দুই দেশের মানুষের সরাসরি যোগাযোগের ক্ষেত্রে এই ধরনের, বিশেষ করে ভিসা মতো রেস্ট্রিকটিভ মেজার একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি করে বলেই আমি মনে করি। শেষ প্রশ্ন করতে চাই আপনাকে। চলতি বছরের মাঝামাঝি ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশ হিসেবে থাকছে। এই যে সিদ্ধান্তটি এলো, অভিবাসী ভিসা স্থগিতের যে সিদ্ধান্ত, এর প্রভাব কি ফুটবল বিশ্বকাপে পড়বে? এটা প্রভাব পড়বে বলে মনে হয়। কালকে যখন এটা দেওয়া হচ্ছিল, যখন আপনার স্টেট ডিপার্টমেন্টের এই ঘোষণাটা এলো, তো তখন আমরা বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়াগুলো দেখছি, আমরা জানি হিউম্যান রাইটসের ডাইরেক্টর ছিলেন ফিল রবার্টসন, তার একটা বক্তব্যটিকে আমি একটু এখানে সামনে আনতে চাই। তিনি বলছেন যে গতকাল এখন থেকে 14 ঘন্টা আগে যখন সিদ্ধান্ত হয়, তিনি সাথে সাথে বলছেন, এই যে বললেন 3 দেশে মেক্সিকো, কানাডা, আমেরিকায় যে বছরের ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যদি এটা ইমিগ্রেন্ট ভিসা, তো ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্র যে বাধাটা হলো, তার ধারণা এই সামনে যে বিশ্বকাপ আছে জুন জুলাইতে, সেই বিশ্বকাপে লোকজনের যাতায়াত যোগাযোগ, সেটিতে একটা ধাক্কা এবং পর্যটনের উপর ধাক্কা পড়বে বলে কোনো মহল মনে করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে প্রতিদিনই আমরা বিশ্লেষণ করব, আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।